সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নির্বাচনের কারণে অনেকদিন তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি। আজকে আবার আমরা ফিরে এলাম আমাদের যুক্তিবিদ্যার ক্লাসে। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত বাসায় বসে রেগুলার চর্চা করছো, ফলপ্রসূ করছো। আজকে আমরা শুরু করছি আমাদের যুক্তিবাক্যে তৃতীয় অধ্যায় নিয়ে। এর আগের ক্লাসে যতটুকু করেছিলাম, আজকে আমরা দেখব যুক্তিবাক্যের গঠন, অর্থাৎ যুক্তিবাক্যের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যুক্তিবাক্যের গঠনের মধ্যে কি কি আছে দেখো। আজকের আলোচ্য বিষয় যুক্তিবাক্যের গঠন। যুক্তিবাক্যের গঠনে আছে উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, সংযোগের ভূমিকা এবং অবধারণ। অবধারণটা আরেকটা টপিক, এটা হচ্ছে যুক্তিবাক্যের গঠন। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, এই তিনটা হচ্ছে যুক্তিবাক্যের গঠন নিয়ে, এবং সংযোজকের ভূমিকা এবং একটা আমরা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবধারণ। তাহলে আমরা দেখো, তাহলে উদ্দেশ্য কি, বিধেয় কি, সংযোজক কি। আমরা জানি সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে কিন্তু দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। একটা নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা সাপেক্ষ যুক্তিবাক্য। আমাদের বেশিরভাগ যুক্তিবাক্য কিন্তু সবসময় খেয়াল রাখবে, আমাদের বেশিরভাগই যুক্তিবাক্য কিন্তু নিরপেক্ষ যুক্তিবাক্য দ্বারাই গঠিত হয়ে থাকে। তাহলে একটা যুক্তিবাক্য গঠন করতে আমাদের এই তিনটা জিনিসের প্রয়োজন হয়। এই তিনটা জিনিস না হলে আমাদের যুক্তিবাক্য সম্পূর্ণ হয় না। একটা যুক্তিবাক্য গঠন করতে উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, এই তিনটা ভূমিকা অবশ্যই অপরিসীম। তাহলে দেখো, এরপর আমাদের তাহলে জানতে হবে উদ্দেশ্য কি, সংযোজক কি এবং বিধেয় কি। এই তিনটা জিনিস আমরা জানতে পারবো, উদ্দেশ্য কি, সংযোগ কি, বিধেয় কি। তার আগে আমি একটা যুক্তিবাক্য লিখি। ধরো যুক্তিবাক্য আমি বললাম, মানুষ হয় মরণশীল। মানুষ হয় মরণশীল, এটা একটা যুক্তিবাক্য। তাহলে এখানে আমাকে বলা হচ্ছে কি উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা এবং সংযোজক কোনটা। এখানে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, সংযোগ কোনটা। তাহলে আমি বলবো মানুষটা হচ্ছে উদ্দেশ্য, মরণশীলটা হচ্ছে বিধেয় এবং হয়টা হচ্ছে সংযোজক। তাহলে এবার আমি কিভাবে বুঝবো যে এটাকে আমি উদ্দেশ্য কিভাবে বলছি, এটাকে সংযোজক কিভাবে বলছি এবং এটাকে কিভাবে আমি বিধেয় বলছি। আমি তো এটাকেও বিধেয় বলতে পারতাম, এটাকে আমি উদ্দেশ্য বলতে পারতাম, এটাকে সংযোগ বলতে পারতাম, কিন্তু আমার সেটা নিয়ম বহির্ভূত নয়। আমার নিয়ম হচ্ছে কি উদ্দেশ্য, সংযোগ এবং বিধেয় আমি যেভাবে লিখেছি, এখন এটা এক্সপ্লেন করতে হবে কোনটা, এটা উদ্দেশ্য কিভাবে আসলো, এটা সংযোগ কিভাবে আসলো, এটা বিধেয় কিভাবে আসলো। তাহলে আমাকে বলা হচ্ছে কি মানুষ হয় মরণশীল, তাহলে মানুষটাকে আমি বলছি কি উদ্দেশ্য। তাহলে এবার দেখো উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্য জিনিসটা কি। তাহলে উদ্দেশ্য কাকে বলে, যে পথ সম্পর্কে বা যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যে পথ সম্পর্কে বা যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি মানুষ হয় মরণশীল। তাহলে এখানে দেখো মানুষ সম্পর্কে কিন্তু মানুষ সম্পর্কে বলা হচ্ছে এবং মানুষ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, যুক্তিবাক্যের মধ্যে যখন হয় জিনিসটা বলবে, তখন তোমাকে এটা বুঝতে হবে এটা স্বীকার করা হয়েছে। অর্থাৎ হয় মানে কি হাবোধক, যেহেতু হাবোধক বলা হচ্ছে তাহলে হাবোধক মানে হচ্ছে এটাকে স্বীকার করছে, অর্থাৎ মানুষ যে মরণশীল সেটা স্বীকার করা হচ্ছে। আবার যদি দেখো এখানে নয় দেওয়া হয়েছে, তাহলে নয় যদি দেখে তাহলে তোমাকে বুঝতে হবে এখানে নয়টা হচ্ছে কি অস্বীকার করা হয়েছে। তাহলে নয় মানে কি অস্বীকার করা, অর্থাৎ মানুষ সম্পর্কে মরণশীলটাকে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ স্বীকার করা হয়নি। তাহলে এই জন্য বলা হচ্ছে একটি যুক্তিবাক্য কিন্তু দুইভাবে হতে পারে, স্বীকারমূলক ভাবেও হতে পারে, আবার অস্বীকারমূলক ভাবেও হতে পারে, দুইটাই কিন্তু হতে পারে। সেটা স্বীকারমূলক ভাবে হতে পারে, অস্বীকারমূলক ভাবেও হতে পারে। তাহলে আমরা দেখছি এখানে কি বলা হচ্ছে মানুষ হয় মরণশীল, তাহলে মানুষটাকে বলছি আমি উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কাকে বলে, যে পথ সম্পর্কে বা যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। এবার আমি দেখি সংযোজক কি। সংযোজক কি, তাহলে আমাকে আগে দেখতে হবে সংযোগটা কিন্তু হাবোধক হতে পারে আবার না বোধক হতে পারে, এখানে হয় হতে পারে আবার নয় হতে পারে। তাহলে সংযোগ কাকে বলে, উদ্দেশ্য এবং বিধেয়র মাঝখানে যে একটা চিহ্ন থাকে, যে একটা স্বীকার বা অস্বীকারমূলক চিহ্ন থাকে তাকে বলা হয় সংযোজক। এজন্য বলা হয় কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে সম্পর্ক প্রকাশক চিহ্নকে বলা হয়, সম্পর্ক প্রকাশক চিহ্নকে বলা হয় সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে, উদ্দেশ্য এবং বিধেয়র মাঝখানে যে একটা সম্পর্ক প্রকাশক চিহ্ন থাকে, অর্থাৎ এই দুইটাকে একত্রিত করার যে একটা চিহ্ন থাকে সেটাকে বলা হয় সংযোজক। সংযোজকটা স্বীকারমূলক ভাবে হতে পারে, হাবোধক হতে পারে, আবার নাবোধক হতে পারে।
যেমন ধরো রহিম হয় মরণশীল, তাহলে রহিম হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে কি সংযোজক, আর মরণশীলটা হচ্ছে বিধেয়। তাহলে এবার দেখো বিধেয় কাকে বলে? বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হলে তাকে বলা হয় বিধেয়। বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হলে তাকে বলা হয় বিধেয়। তাহলে এখানে বলা হচ্ছে কি মানুষ হয় মরণশীল, তাহলে মরণশীলটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই মানুষ সম্পর্কে বলা হচ্ছে। মরণশীলটা বলা হচ্ছে মানুষ সম্পর্কে, তাহলে মানুষ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য পদ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে মরণশীলটাকে, তাহলে এটাকে আমি বলবো এটা বিধেয়। তাহলে বিধেয় কাকে বলে? বাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয়। যেমন পূজা হয় রক্ষণশীল, তাহলে এখানে পূজা সম্পর্কে রক্ষণশীলটা কার সম্পর্কে বলা হচ্ছে? পূজা সম্পর্কে বলা হচ্ছে, তাই রক্ষণশীলটা হচ্ছে কি বিধেয়। তার মোটামুটি তোমাদের এখন ক্লিয়ার হলো উদ্দেশ্য কি, সংযোজক কি, বিধেয় কি। আমি আবার একটু বলছি, দেখো উদ্দেশ্য পদ কাকে বলে? যে পদ সম্পর্কে বা যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন মানুষ হয় মরণশীল, এখানে মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, তার মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য। আর সংযোজকটা হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝখানে যে একটি সংযোগকারী একটি চিহ্ন থাকে তাকে বলা হয় সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে একটা সংযোগ স্থাপন করে সেই চিহ্নটাকে বলা হয় সংযোজক। সেটা স্বীকৃতিমূলক হতে পারে, স্বীকারও হতে পারে, আবার অস্বীকারও হতে পারে, অর্থাৎ হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। তারপর বিধেয় কাকে বলে? উদ্দেশ্য পদ সম্পর্কে যে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয়। যেমন ধরো মানুষ হয় মরণশীল, মরণশীলটা হচ্ছে বিধেয়, বিধেয়টা কার সম্পর্কে বলা হচ্ছে? উদ্দেশ্য মানুষ সম্পর্কে বলা হচ্ছে, মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, তাহলে এটা হবে কি বিধেয়। এই জন্য বলা হচ্ছে যুক্তিবাক্য স্বীকৃতিমূলকও হতে পারে, স্বীকারমূলক বা অস্বীকারমূলক দুটোই হতে পারে, দুটোই কিন্তু সঠিক। তাহলে এবার আমরা দেখি সংযোগ, উদ্দেশ্য এবং বিধেয় তো আমরা বুঝলাম, এবার আমরা আসি তাহলে সংযোজক জিনিসটা কি। তাহলে সংযোজক জিনিসটা কি? দেখো যে শব্দ বা চিহ্ন কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদকে সংযুক্ত করে তাকে বলা হয় সংযোজক। যে শব্দ বা চিহ্ন উদ্দেশ্য বা বিধেয় পদকে, যে শব্দ বা চিহ্ন উদ্দেশ্য বা বিধেয় পদকে সংযুক্ত করে তাকে বলা হয় সংযোজক। তাহলে সংযোজক আসলে কিন্তু কোনো পদ নয়, উদ্দেশ্য যেরকম একটা পদ, বিধেয় যেরকম একটা পদ, সংযোজক কিন্তু সেরকম একটা কোনো পদ নয়। সংযোজক হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধেয় মধ্যে একটি সংযোগ স্থাপনকারী একটি চিহ্ন মাত্র। তাহলে সংযোজক জিনিসটা কি? সংযোজক হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী শুধুমাত্র চিহ্ন প্রকাশক মাত্র, আর কোনো কিছুই না। তাহলে পদ হচ্ছে শুধু দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এই সংযোজকটা আমরা জানি হাবোধক হতে পারে, আবার নাবোধক হতে পারে। তাহলে সংযোজক এই জন্য বলা হচ্ছে সংযোজক কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে দুইভাবে প্রকাশ পেতে পারে, একটি হচ্ছে স্বীকারমূলক ভাবে এবং একটি হচ্ছে অস্বীকারমূলক ভাবে। অর্থাৎ হাবোধক ভাবে প্রকাশ পেতে পারে, আবার নাবোধক ভাবেও প্রকাশ পেতে পারে। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে সকল মানুষ হয় মরণশীল, দেখো এখানে হয়টা কিন্তু দুইটা যুক্তি বাক্যের মধ্যে স্বীকারমূলক ভাবে প্রকাশ পেয়েছে। হয়টা যেহেতু আছে সেহেতু দুটো যুক্তি বাক্যের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে হাবোধক ভাবে প্রকাশ পেয়েছে। আবার যদি আমি বলি মানুষ, আবার গরু নয় দ্বিপদ, তাহলে গরু নয় দ্বিপদ এই যুক্তি বাক্যে কিন্তু সংযোগ স্থাপনকারীটি নাবোধক ভাবে প্রকাশ পেয়েছে। দুইটাই কিন্তু সঠিক, এর জন্য বলা হচ্ছে সংযোজক হাবোধক হতে পারে, অর্থাৎ স্বীকারমূলক ভাবেও হতে পারে, আবার অস্বীকারমূলক ভাবেও হতে পারে। তাহলে এবার আমরা দেখি সংযোজকের ভূমিকা কি। আমরা জানি সংযোজকের ভূমিকা যুক্তি বাক্যের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই সংযোজক যদি না থাকে তাহলে কখনোই কিন্তু একটি যুক্তি বাক্য সম্পূর্ণভাবে সম্পন্ন হয় না। তাহলে আমাদের যুক্তি বাক্যের মধ্যে সংযোজকের ভূমিকাটা হচ্ছে কি ব্রিজের মতো। আমাদের নদীর এপার ওপারে যেতে যেরকম একটা ব্রিজের দরকার হয়, আমাদের সংযোগের ভূমিকাটাই হচ্ছে ঠিক সেরকম একটা ব্রিজের মতো। অর্থাৎ এই ব্রিজটা যদি না থাকে তাহলে আমরা যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সংযোজকটা স্থাপন করতে পারবো না। তাহলে সংযোজকের ভূমিকা হচ্ছে আমাদের নদীর আর এপারের মধ্যে যেরকম একটা ব্রিজের ভূমিকা রাখে, সংযোগের ভূমিকা হচ্ছে ঠিক তদ্রূপ। একটা সংযোগ যদি না থাকে তাহলে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কখনো সংযোগ স্থাপন করা সম্ভব হয় না। তাই যুক্তি বাক্যের মধ্যে সংযোগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা দেখি, তাহলে এবার আমরা সংযোজক আমরা পেয়ে গেলাম। সংযোগ কাকে বলে? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী যে চিহ্ন বা প্রকাশক থাকে তাকে বলা হয় সংযোজক।
সংযোজক হ্যাবোধক হতে পারে, আবার নাবোধক হতে পারে। এবার আমরা আসি অবধারণ জিনিসটা কি। অবধারণ জিনিসটা কি? অবধারণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিন্তু জাজমেন্ট। অবধারণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জাজমেন্ট, অর্থাৎ মনে মনে আমরা যখন কোনো কিছু ধারণা করি সেটাকে বলা হয় কি? অবধারণ। তাহলে অবধারণ হচ্ছে, যেহেতু আমরা মনে মনে এটা চিন্তা করি, মনে মনে ধারণা করি, তাই অবধারণ হচ্ছে একটা চিন্তন প্রক্রিয়া। আমরা যখন দুটি ধারণাকে, তাহলে অবধারণ জিনিসটা কি দেখো, আমরা যখন দুটি ধারণাকে মনে মনে সংযুক্ত করি তখন সেটাকে বলা হয় অবধারণ। আমরা যখন দুটি ধারণাকে মনে মনে সংযুক্ত করি সেটাকে বলা হয় অবধারণ, অর্থাৎ দুটি ধারণার মধ্যকার একটি সম্পর্ককে বলা হয় অবধারণ। দুটি ধারণার মধ্যে একটি মধ্যকার সম্পর্ককে বলা হয় অবধারণ। অবধারণ সবসময় কিন্তু তোমার মনের মধ্যে থাকবে। অবধারণ সবসময় তোমার মনের মধ্যে সংঘটিত হবে, মনের মধ্যে ভাষায় রূপ নেবে। কিন্তু যখন এটা আমি মৌখিক বা লিখিত ভাবে রূপ নিব তখন এটা হয়ে যাবে যুক্তি বাক্য। কিন্তু যতক্ষণ আমার মনের মধ্যে থাকবে ততক্ষণ সেটাকে বলা হয় অবধারণ। এই জন্য বলা হয় অবধারণ একটি চিন্তন প্রক্রিয়া এবং অবধারণ একটা মানসিক প্রক্রিয়া। যেহেতু এটা আমার মনের ভিতর সংঘটিত হয়, মনে মনে আমি এটাকে সংযুক্ত করি, তাই এটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। তাহলে দেখো, অবধারণ হচ্ছে আমাদের চিন্তন প্রক্রিয়ার একটি প্রাথমিক রূপ, অর্থাৎ আমাদের চিন্তন প্রক্রিয়া, আমাদের চিন্তার একটা প্রাথমিক রূপ হচ্ছে অবধারণ। অর্থাৎ তুমি একটা জিনিস দেখবে, খেয়াল রাখবে তোমরা, আমরা যখন কোনো কিছু যুক্তি বাক্য লিখিত বা মৌখিক ভাবে রূপ দেওয়ার আগে আমরা কিন্তু সেটাকে আগে কিন্তু মনে মনে একটা ভাষায় রূপ নিই, মনে মনে ধারণা রূপ নিই। আমাদের মনে মনে ধারণা রূপ নেওয়ার পর তারপরে এটাকে আমি ভাষায় মৌখিক বা লিখিত ভাবে এটাকে আমি প্রকাশ করি। তার এই জন্য কারণ যে কোনো বাক্য প্রাথমিকভাবে আমাদের মনে চিন্তার আকারে উদ্ভাসিত হয়। এজন্য বলছে কোনো কিছু আমাদের আমরা মৌখিক বা লিখিতভাবে প্রকাশ করার আগে এটা আমাদের মনে চিন্তার আকারে একটা প্রকাশিত হয়। এবং মনের বিভিন্ন এই যে আমরা আমাদের চিন্তার মধ্যে, আমাদের মনের মধ্যে আমরা যে ধারণাগুলো লাভ করি সেগুলোকে আমি একটার উপর আরেকটা আরোপ করি, দুইটাকে সংযুক্ত করি, অনেক কিছু করি। আমার মনের মধ্যে আমি সেটাকে অনেক কিছু করতে পারি। আমি যতক্ষণ না এটা ভাষায় এটা মৌখিক বা লিখিত ভাবে রূপ দিব না ততক্ষণ পর্যন্ত এটা আমি মনের মধ্যে অনেক কিছু ভাবে সাজাতে পারি। এটাকে আমি একটার উপর একটা আরোপ করতে পারবো, দুটো সংযুক্ত করতে পারবো, আবার দুটো পৃথক করতে পারবো, অনেক কিছু করতে পারবো যতক্ষণ আমার মনের মধ্যে এটা থাকবে। যেমন ধরো, আমার মনের মধ্যে একটা আকাশের ধারণা আর একটা নীলত্বের ধারণা, এই দুটো ধারণা আমি সংযুক্ত করলাম। আমি মনে মনে একটা আকাশের ধারণা নিলাম এবং আর একটা নীলের ধারণা নিলাম। তাহলে এই দুইটা ধারণাকে আমি এবার মনে মনে সংযুক্ত করলাম। তাহলে একটা নিলাম কি আকাশ, আর একটা নিলাম কি নীল। তাহলে আমি এখানে বললাম কি মনে মনে দুইটা ধারণাকে আমি সংযুক্ত করছি, আকাশ নীল। তারপর এরপর আমি মনে মনে আবার একটা ধারণা নিলাম, একটা সবুজ ধারণা নিলাম এবং একটা পাতা ধারণা নিলাম। তাহলে আমি মনে মনে দুইটা ধারণাকে সংযুক্ত করলাম কি পাতা হয় সবুজ। তাহলে এই দুইটা ধারণা যতক্ষণ পর্যন্ত আমার মনে মনে আছে ততক্ষণ এটা আমার মনের অবভাষী, এটা আমার মনের ভিতরে সংগঠিত হচ্ছে। কিন্তু আমি যখন এটাকে ভাষায় রূপ দিব মৌখিক ভাবে বা লিখিত ভাবে তখন এটা হয়ে যাবে কিন্তু যুক্তি বাক্য। যেমন একটা আকাশের ধারণা নিলাম আর একটা নীলত্বের ধারণা নিলাম, তখন এটাকে আমি যখন মৌখিক বা লিখিত রূপ নিব তখন আমি বলবো কি আকাশ হয় নীল, পাতা হয় সবুজ, তখন কিন্তু এটা একটা যুক্তি বাক্য হয়ে যাবে। এটাই হচ্ছে মোটামুটি একটা অবধারণ। তাহলে অবধারণকে এই জন্য বলা হয় জাজমেন্ট, অর্থাৎ মনে মনে চিন্তা করা। এই জন্য বলা হয় দুটি ধারণাকে আমি যখন মনে মনে সংযুক্ত করব তখন সেটাকে বলা হয় অবধারণ। অর্থাৎ দুটি ধারণার মধ্যে মধ্যকার একটি সম্পর্ককে বলা হয় অবধারণ। অবধারণ মানে সেটা আমার মনের মধ্যেই সংঘটিত হবে। যতক্ষণ আমার মনের মধ্যে সংঘটিত হবে ততক্ষণ এটা অবধারণ, এবং যখন এটা আমি মৌখিকভাবে বা লিখিতভাবে রূপ দিব তখন এটা হয়ে যাবে একটা যুক্তি বাক্য। এই জন্য বলা হয় যুক্তি বাক্য এবং অবধারণের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে মোটামুটি আজকে তোমাদেরকে আমি যুক্তি বাক্যের গঠন এবং অবধারণ সম্পর্কে একটু ধারণা দিয়েছি। যুক্তি বাক্যের মধ্যে গঠনের মধ্যে উদ্দেশ্য, বিধেয়, সংযোগের ভূমিকা এবং অবধারণ। তাহলে উদ্দেশ্য কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। উদ্দেশ্য হচ্ছে যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন মানুষ হয় মরণশীল, গরু হয় চতুষ্পদ, এই জাতীয়, অর্থাৎ উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হবে সেটাকে বলা হয় উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে কি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হলে তাকে বলা হয় বিধেয়। অর্থাৎ যেমন মানুষ হয় মরণশীলটা কার সম্পর্কে বলা হচ্ছে, উদ্দেশ্য পদ সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সেটা হবে কি বিধেয়। আর সংযোজক কাকে বলে, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী যে একটা চিহ্ন বা প্রকাশক থাকে তাকে বলা হয় সংযোজক।
এরপর তাহলে অবধারণ কি? অবধারণ হচ্ছে, অবধারণ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জাজমেন্ট, অর্থাৎ দুটি ধারণার মধ্যকার সম্পর্ককে বলা হয় অবধারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের টপিকস গুলা। বাসায় বসে তোমরা আজকে টপিকস গুলা একটু পড়বে, পরে এই টপিকস গুলোর মধ্যে থেকে যে সৃজনশীল প্রশ্ন থাকে এগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, তোমরা এগুলো বাড়িতে বসে চর্চা করবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এরপর আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।